আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটাতে। আজকের ক্লাসটাতে আমরা বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে সহজতম টপিকগুলোর একটা পড়ব, যেটা হচ্ছে শব্দ, কিন্তু একই সাথে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর একটা। কারণ হচ্ছে শব্দ থেকে সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন অ্যাডমিশন টেস্টে এসে থাকে। তো আমরা আজকে শব্দ সম্পর্কে পড়ব এবং আমরা দেখে নিব যে কোন শব্দগুলো আসলে কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে, এবং অর্থাৎ আমাদের ক্লাস 9-10 যে গ্রামার বইটা আছে, ব্যাকরণ বইটা আছে মনীষ চৌধুরী, সেই বইটাকে আমরা ফলো করে এগোবো। কিন্তু বিভিন্ন বছরে অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো এসেছে বিভিন্ন শব্দ সংক্রান্ত, যে এইটা কোন ভাষার শব্দ, ওইটা কোন ভাষার শব্দ, কিংবা একটা শব্দ দিয়ে বলেছে যে এইটা কোন ভাষার, ওইটা কোন ভাষার, ঠিক আছে? দুই ধরনের প্রশ্ন হতে পারে অ্যাডমিশন টেস্টে শব্দ সংক্রান্ত। একটা হচ্ছে একটা শব্দ দিয়ে বলল যে এইটা কোন ধরনের শব্দ বা কোন দেশি শব্দ। আরেকটা হচ্ছে একটা দেশের নাম উল্লেখ করে দিল, মানে মনে করো বলল যে নিচের কোনটি আরবি শব্দ বা নিচের কোনটি ফার্সি শব্দ, তারপরে তোমাকে চারটা শব্দের উদাহরণ দিয়ে দিল বা চারটা অপশনস দিয়ে দিল, সেখান থেকে তোমাকে পিক করতে হবে কোনটা সঠিক উত্তর। তো দুই ধরনের প্রশ্ন জানার জন্যই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে শব্দের বেসিকটা ক্লিয়ার করা, শব্দগুলো কোথা থেকে এসেছে, কোন ক্যাটাগরির মধ্যে কোন শব্দগুলো পড়ে সেগুলো জানা, এবং তার পাশাপাশি নিয়মিত চর্চা করা। আজকের যে ক্লাসটা, এই ক্লাসের পরে তোমাদের যে লেকচার শিটটা আমি দিয়ে দিব, সেটা তোমাদের নিয়মিত পড়তে হবে, চর্চা করতে হবে, যাতে করে তোমরা কিনা এই যে কোন ভাষার শব্দ কোনটা সেগুলো খুব সহজে মনে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, ক্লাসটা আমরা তাহলে এক্ষুনি শুরু করে দেই। ক্লাসে দেখতে পাচ্ছি আমাদের সাথে বন্ধুরা জয়েন করছো, অনেকেই জয়েন করেছো। আচ্ছা, দেখি তোমাদের একদম শুরুতেই কারো যদি কোনো প্রশ্ন থাকে। রাতুল হাসান বলছে ভাষা শিক্ষা পড়লে হবে না। হ্যাঁ, হবে, তবে তোমরা ভাষা শিক্ষা পড়ার পাশাপাশিও সবসময় তোমাদের জন্য যে জিনিসটা বলি, যে জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমরা টেস্ট পেপার সলভ করবা পরীক্ষার আগে। টেস্ট পেপার সলভ করলে দেখা যায় মোটামুটি 80-85%, 90% কোশ্চেনই ওখান থেকে কভার আপ করা সম্ভব হয়। কিন্তু তার মানে এই না যে আমি টেস্ট পেপারের আশায় সারা বছর না পড়ে বসে থাকবো, একদম যখন পরীক্ষার আগে দিয়ে, এইচএসসি পরীক্ষার আগে দিয়ে আমার হাতে টেস্ট পেপারটা আসবো তখন টেস্ট পেপার নিয়ে হামলে পড়বো, ব্যাপারটা এরকম না। তখন যদি তোমাকে নতুন করে পড়ে শিখতে হয় তাহলে কিন্তু তোমার জন্য অনেক সময় লেগে যাবে এবং তুমি তোমার এইচএসসি পরীক্ষার যে প্রিপারেশনটা সেটা কমপ্লিট করতে পারবে না। এই জন্য তোমাকে সারা বছরই পড়তে হবে এবং তোমার প্রিপারেশনটা কতটুকু মজবুত হয়েছে সেটা বোঝার জন্য তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে। এবং টেস্ট পেপারে টুকিটাকি আনকমন যে জিনিসগুলো আমরা নতুন করে পাবো, সেই জিনিসগুলো আমরা অ্যাবজর্ভ করবো, সেই জিনিসগুলো আমরা আত্মস্থ করবো, বা সেই জিনিসগুলো আমরা তখন শিখে নেব। সব কিছু একবারে যদি টেস্ট পরীক্ষার আগে বা টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপার দিয়ে শেখার চেষ্টা করি তখন কিন্তু লাভ হবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি আমরা প্রথমেই বাংলা ভাষা শব্দ ভান্ডার সম্পর্কে একটু জানবো। এই ব্যাপারে একটু ছোট্ট ইতিহাস বা গল্প আছে, যেটা আমি অলরেডি তোমাদের অন্য যে আরেকটা ব্যাচ আছে এইচএসসি ক্র্যাশ কোর্স 2022, ওই কোর্সটাতে, ওই ব্যাচটাতে অলরেডি বলেছি। যারা আগেও এই গল্পটা শুনেছো তারা আরেকবার শুনে নিতে পারো, গল্পটা মিলিয়ে নিতে পারো। যদি গল্পটা কোনো অংশ ভুলে যাও বা আমি যদি কোনো অংশ ভুলে যাই, আমাকে সেই অংশটা মিলিয়ে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের জন্য প্রথমে একটা জেনারেল নলেজ ভিত্তিক প্রশ্ন। বলো তো, এই যে কুমিল্লায় কিছু বৌদ্ধ বিহার আছে না? কুমিল্লায় যে কিছু বৌদ্ধ বিহার আছে না? দেখি প্রথম জিকের প্রশ্ন, আমাকে কি এক দুইটা এরকম বিহারের নাম বলতে পারবা? আমাকে কি এক দুইটা এরকম বিহারের নাম বলতে পারবা? দেখি পারো কিনা। তারপরে আমি তোমাদেরকে বাংলা ভাষা কিভাবে অন্যান্য ভাষা থেকে শব্দ অ্যাডপ্ট করেছে সেই গল্পটা বলবো, ঠিক আছে? সেই গল্পটা বলবো। তোমরা আমাকে লিখে জানাও তো দেখি, কুমিল্লায় যে এই বৌদ্ধ বিহারগুলো আছে এরকম এক দুইটা বৌদ্ধ বিহারের নাম লিখে জানাও। আচ্ছা, সাদমান হোসেন সিফাত বলছে মহাস্থানগড়। আমি তো বিহারের কথা বলেছি। রাতুল হাসান বলেছে হায় হায় সর্বনাশ, পাঞ্জেরি টেস্ট পেপার কিনেছি, খেয়াল করিনি এটা শুধু বাংলা প্রথম পত্রের। আচ্ছা, তারপরে সোমপুর বিহার, ময়নামতি। আচ্ছা, ঠিক আছে। তোমাদের জন্য যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, তোমরা কি জানো যে এই যে বৌদ্ধ বিহারগুলো, এগুলো তো এখন একদম পরিত্যক্ত অবস্থায় আছে। পরিত্যক্ত অবস্থায় বলতে এখন এটা হেরিটেজ হিসেবে আমরা কাউন্ট করি, কিংবা হচ্ছে আমরা আর্কিওলজিক্যাল সাইট হিসেবে এটাকে কনসিডার করি। কিন্তু একটা সময় যখন এই জায়গাটায় মানুষ বসবাস করতো বা এইটাকে দৈনন্দিন জীবনে ব্যবহার করতো এই জায়গাগুলো, এই সময়টা ছিল হচ্ছে সপ্তম শতাব্দী। এই সময়টা হচ্ছে সপ্তম শতাব্দী।
খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বলি, সেটা তোমাদের জন্য জেনে রাখা খুব প্রয়োজন। সেটা হচ্ছে যে এই সপ্তম শতাব্দীতে এই যে সোমপুর বিহার আছে, এখানে কি ছিল জানো? এখানে কিন্তু সমুদ্র বন্দর ছিল। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, কিন্তু আমাদের যে সমুদ্র বন্দর সেটা তো আরো অনেক দূরে, সেটা তো দেখা যায় যে চট্টগ্রামের দিকে, সেটা তো দেখা যায় মংলার দিকে, কুমিল্লার পাশে আশেপাশে আবার সমুদ্র আসলো কোত্থেকে যে সেখানে আসলে এই ধরনের, সেখানে যে আসলে এই সমুদ্র বন্দর তৈরি হবে। আচ্ছা, ওকে, এখন এই প্রশ্নটার উত্তর হচ্ছে, দেখো, বাংলাকে বলা হয়, এই যে বাংলা ভূখণ্ড, এই বাংলা ভূখণ্ডটাকে বলা হয় একটা সমুদ্র উথিত ভূমি। এই জায়গাটাকে বলা হয় একটা সমুদ্র উথিত ভূমি, বুঝতে পেরেছ? তার মানে কয়েক হাজার বছর আগে এইখানে আসলে কোনো জনপদ তো দূরে থাক, এইখানে কোনো ভূমিরই অস্তিত্ব ছিল না। পুরো জায়গাটাই সমুদ্র দিয়ে আচ্ছাদিত ছিল। সেটার উপরে হিমালয় থেকে নদীগুলো যে ক্রমে ক্রমে পলিমাটি বয়ে নিয়ে আসে, সেই পলিমাটি বয়ে নিয়ে আসার ফলে এইখানে একটা ভূমি রূপ তৈরি হয়েছে। এখন পলিমাটি দিয়ে গঠিত একটা নতুন ভূমি, যেখানে কোনো জনপদ, যেখানে কোনো মানুষ টানুষ বাস করে না। এবং সেই সময় দেখা গেল যে যেহেতু পলিমাটি দিয়ে গড়া, জায়গাটা অনেক উর্বর। আর অন দ্য আদার হ্যান্ড আশপাশের যে জায়গাগুলো ছিল, যে জায়গাগুলোতে অলরেডি মানুষ বসবাস করছিল, সেই জায়গাগুলো আস্তে আস্তে, সেই গোষ্ঠীগুলো, সেই জাতিগুলো আস্তে আস্তে জনসংখ্যার প্রেশার অনুভব করতে থাকে। জনসংখ্যার প্রেশার মানে কি জানো? জনসংখ্যার প্রেশার মানে এই না যে তাদের মানুষের চাপে মাটি ডেবে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। সেটা হচ্ছে তাদের খাদ্য সংকট শুরু হয়ে গেল। কারণ একটা সময় পর্যন্ত মানুষ কি ধরনের কৃষিকাজ করতো জানো? একটা সময় পর্যন্ত মানুষ যে কৃষিকাজটা করতো সেটাকে বলা হয় উদ্যান কৃষি। উদ্যান কৃষি কিরকম জানো? মানে মনে করো একটা জায়গায় ফসল ফলেছে, সেখান থেকে তারা কিছু জিনিসপত্র সংগ্রহ করেছে, তারপরে তারা আরেকটা জায়গায় মুভ করে গেছে। অর্থাৎ একটা জায়গায় বারবার করে তারা কিন্তু ফসল ফলাতে পারতো না। কেন তারা বারবার একটা জায়গায় ফসল ফলাতে পারতো না? কারণ হচ্ছে তখন যেহেতু তারা কৃত্রিম বা প্রাকৃতিক কোনো ধরনের সার বা এই ধরনের কোনো জৈব জিনিস ব্যবহার করতে পারতো না, যাতে কিনা মাটির উর্বরতাটা বৃদ্ধি পায় কিংবা মাটি তার উর্বরতা ধরে রাখতে পারে। এই কারণে দেখা যেত যে একটা জমিতে কয়েকবার চাষ করলেই সেই জমিটা তার উর্বরতা হারাতো এবং পরবর্তীতে আশানুরূপ আর ফলন হতো না। এই কারণে তারা চিন্তা করছিল যে এখন কি করা যায়। এই সময় তারা খোঁজ পেল যে পার্শ্ববর্তী একটা জায়গায় সেখানে এইরকম একটা সমুদ্রের মধ্যে একটা পলিমাটি দিয়ে একটা জায়গা গড়ে উঠেছে, অর্থাৎ ওই জায়গাটা নিশ্চয়ই উর্বর। তার মানে হচ্ছে, আচ্ছা, তার মানে হচ্ছে ঘটনা হলো যে, আচ্ছা, তার মানে হচ্ছে যে ঘটনা হলো কি, ওই আশপাশের মানুষজন সবাই মিলে কিন্তু আসার চেষ্টা করলো এই জায়গাটায়। ওই আশপাশের মানুষজন সবাই মিলে এই জায়গাটায় আসার চেষ্টা করলো এবং তখন দেখা গেল আর্যরা আসলো, অনার্যরা আসলো, অনেক মানুষজন আসলো, ঠিক আছে? আসার ফলে তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ সংগ্রাম অনেক কিছু হলো। তার পাশাপাশি শুধু আর্য অনার্যরা না, তার পাশাপাশি মুঘলরা এসেছে। তার পাশাপাশি দেখা গেছে যে যারা ফরাসি তারা এসেছে, ইংরেজরা এসেছে, পোল্যান্ডবাসী এসেছে, হল্যান্ডবাসী এসেছে, অসংখ্য মানুষ কিন্তু এই জায়গাটায় এসেছে। প্রথমত মানুষ এসেছে এখানে কৃষিকাজের জন্য, পরবর্তীতে মানুষ বিভিন্ন দেশের মানুষজন এখানে এসেছে কিসের জন্য? ব্যবসা বাণিজ্যের জন্য। এবং পরবর্তীতে একসময় এই বাংলা ভূখণ্ডকে তারা উপনিবেশ হিসেবেও দখল করে ফেলেছিল। সবই আমি বুঝলাম। সমস্যা হচ্ছে যেই জায়গায় আমাদের পড়ানোর সাথে, আজকে টপিকের সাথে পুরো গল্পটা, পুরো হিস্ট্রিক্যাল কনটেক্সটটা রিলেটেড, সেটা হচ্ছে বাংলা ভাষায় এই জন্য দেখা গেছে পৃথিবীর বিভিন্ন ভাষা থেকে শব্দ যুক্ত হয়েছে। আচ্ছা, তো অনেকে বলছো যে ভাইয়া এটা তো শর্ট সিলেবাসে নাই, এটা তো ইংলিশ বাংলা আইসিটি লং কোর্স। এইখানে কিন্তু আমি তোমাদেরকে শর্ট সিলেবাস এবং লং সিলেবাস পুরোটাই পড়াবো, ঠিক আছে? কারণ হচ্ছে এইখান থেকে তোমার হয়তো বা এইচএসসি সিলেবাসে নাই, কিন্তু তোমার অ্যাডমিশন টেস্টের সিলেবাসে তো আছে, পরবর্তী সিলেবাসে তো আসবে। এই কারণে এই জায়গায় আসলে আমরা পুরো সিলেবাসটাই কভার করব। এখন তোমাদের যদি কারো কাছে মনে হয় যে তোমাদের সময় এতই মূল্যবান যে তোমরা একদম শর্ট সিলেবাসের বাইরে কোনো কিছু পড়বা না, তাহলে আসলে সেই ব্যাপারে আমার কিছুই করার বা বলার নাই। তোমরা আসলে মানে ক্লাসে জয়েন না করতেই পারো। আর যারা ক্লাস করছো তারা আশা করি উপকৃত হবে। তোমরা এই জিনিসগুলো এখন যদি শিখে রাখো, পরবর্তীতে অ্যাডমিশন টেস্টের সময় তোমাদের বাকি বন্ধুরা যারা শুধুমাত্র শর্ট সিলেবাস নিয়ে ব্যস্ত, তাদের চেয়ে তোমরা অনেক কম সময়ে ব্যাপারগুলো ক্যাপচার করে এগিয়ে যেতে পারবে, ঠিক আছে? আচ্ছা, দেখি তো বাংলা ভাষা তার গোড়াপত্তনের যুগে অনেক কম সংখ্যক শব্দ নিয়ে কিন্তু যাত্রা শুরু করে। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে জনপদে যখন মানুষজন এসে যখন বসবাস করা শুরু করলো, তখন সেখানে খুব বেশি সংখ্যক শব্দ কিন্তু প্রচলিত ছিল না। কারণ একটা
সভ্যতা বা একটা জনপদ যখন নতুন করে গড়ে ওঠে সেই সভ্যতাটা খুব বেশি অগ্রসরও হয় না, আবার সেই সভ্যতার যেসব সাংস্কৃতিক কর্মকাণ্ড বা সাংস্কৃতিক উপাদান কিংবা সাংস্কৃতিক এলিমেন্ট আছে সেগুলো যে খুব বেশি স্টাবলিশ, সেগুলো যে খুব বেশি প্রতিষ্ঠিত সংখ্যায় অনেক, এমনটাও কিন্তু হয় না। এই কারণেই বাংলা ভাষা একদম শুরু যখন হয়েছে তখন খুব অল্প সংখ্যক শব্দ নিয়ে বাংলা ভাষা তার যাত্রা শুরু করে। তারপরে এরপরে এতক্ষণকার যে হিস্ট্রিক্যাল কনটেক্সট বললাম সেইটা এই লাইনটাতে মূলত সামারাইজ করা হয়েছে। নানা ভাষার সংস্পর্শে এসে এর শব্দ সম্ভার বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ একদম শুরুতে অনেক কম শব্দ নিয়ে আমরা যাত্রা শুরু করেছি, পরবর্তীতে সামনে এগোতে এগোতে আরও অনেক ভাষাভাষী মানুষের সাথে আমাদের ইন্টারাকশন হয়েছে, যোগাযোগ হয়েছে, তাদের সংস্পর্শে আমরা এসেছি, আমাদের সংস্পর্শে তারা এসেছে। এইভাবে করে কিন্তু বাংলা ভাষার শব্দ ভাণ্ডার প্রতিনিয়তই বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, তারপরে দেখি বাংলাদেশে তুর্কি আগমন। ওই যে আমরা যে অনেক সময় তুরস্কের বিভিন্ন জিনিসপত্র দেখি না, সুলতান সুলেমান দেখি, তারপর বিভিন্ন ঐতিহাসিক ব্যাপার স্যাপার জানি, ঠিক আছে? তো ওই যে তুরস্কের মানুষজন তারাও কিন্তু এখানে এসেছে ইসলাম ধর্মের প্রচারের জন্য এবং মুসলিম শাসন পত্তনের সুযোগে, অর্থাৎ মুসলিম শাসন কিন্তু এইখানে ছিল একটা সময়। এই যে বাংলা ভূখণ্ডটা সেটাতে বৌদ্ধরা হচ্ছে শাসন করতো, একটা সময় এটাতে হিন্দুরা শাসন করতো, একটা সময় এই বাংলা ভূখণ্ডকে মুসলিমরা তাদের শাসনের আওতায় এনেছিল। এমনকি একটা সময় আমরা কিন্তু ইংরেজদের শাসনেও ছিলাম। তো খুব বেশি দিন হয়নি আমরা স্বাধীন হয়েছি। তো এই যে পুরো প্রসেসের মধ্যে, এই যে পুরো একটা প্রক্রিয়াধীন প্রক্রিয়া, এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই ভাষায় প্রচুর আরবি ফার্সি শব্দ এসেছে এবং এই শব্দগুলোকে আমরা কখনো আলাদা করে রাখি না। আমরা বলি নাই যে আচ্ছা আমি একজন বাঙালি, আমি অন্য ভাষার শব্দকে গ্রহণ করব না, অন্য ভাষায় কথা বলবো না। আমরা কিন্তু সাদরে এই ভাষার শব্দগুলোকে গ্রহণ করেছি, কারণ ভাষা হচ্ছে একটা নদীর মতো, এটা সবসময় প্রবহমান। একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই ব্যাপারটা যেহেতু মাথায় আসলো মাত্র, সেটা হচ্ছে এই যে আমরা বলছি নদীর মতো প্রবহমান, এটাকে অনেকে ভুল উচ্চারণ করে ভুল বানান লিখে, অনেকে লিখে এটা হচ্ছে প্রবাহমান, কিন্তু এটা ভুল। প্রবাহমান এটা ভুল, এটা প্রবহমান হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি ইংরেজ শাসনামলেও তাদের নিজস্ব সাহিত্য এবং সংস্কৃতির বহু শব্দ বাংলায় প্রবেশ করে, যেটা আমরা মাত্রই বললাম। বাংলা ভাষা কিন্তু ওইসব শব্দের সাথে কোনো রকম শত্রুতামূলক আচরণ করে নাই, আমরা কিন্তু সবাইকেই সাদরে গ্রহণ করে নিয়েছি, আমরা কারোর সাথে কোনো বিদ্বেষমূলক আচরণ করি নাই। আচ্ছা, তারপরে বাংলা ভাষার শব্দ সম্ভারকে পণ্ডিতগণ 5টা ভাগে ভাগ করেছেন। বাংলা ভাষার শব্দ কয় ভাগ? হাতের আঙ্গুল যতটা ততটা, ঠিক আছে? এক হাতের আঙ্গুল যতটা ততটা। আবার ঋত্বিক রোশনের মতো একটা আঙ্গুল বেশি হলে অবশ্য কাউন্ট করতে সমস্যা হবে। যাই হোক, তখন তোমরা বলবো যে আমরা সমাসের প্রকারভেদ আঙ্গুল দিয়ে গুনছি, ঠিক আছে? আঙ্গুল যদি 5টার বেশি হয়। যাই হোক, তো বাংলা ভাষার শব্দ সম্পর্কে পণ্ডিতগণ কয়টা ভাগে ভাগ করেছেন? 5টা। 1, 2, 3, 4, 5। দেখি তো। আচ্ছা, দেখি তো তারপর কি কি এই 5টা প্রকার কি কি? তৎসম, তদ্ভব বা খাঁটি বাংলা, অর্ধতৎসম, দেশি শব্দ, বিদেশি শব্দ, ঠিক আছে? বাংলা ভাষার শব্দ 5 প্রকার কি কি? তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, দেশি, বিদেশি। গট ইট? তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, দেশি, বিদেশি। এখন আসো এই যে শব্দগুলো, এই শব্দগুলোকে আমরা একটু বোঝার চেষ্টা করি, এই শব্দগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি, কিংবা আমরা বুঝি যে এইটাকে কেন তৎসম বলা হচ্ছে, ওইটাকে কেন অর্ধ তৎসম বলা হচ্ছে, এইসব ব্যাপার, ঠিক আছে? দেখা যাক। তৎসম শব্দ তোমাদের বইতেই একটা ইনফরমেশন আছে যেটা খুবই ইম্পর্টেন্ট দেখে এবং আগে তোমরা পড়েছো বলে আমি জানি, তাই তোমাদের কাছে জিজ্ঞেস করছি যে তৎসম মানে কি? তৎসম মানে কার সমান বলো তো? তৎসম মানে কার সমান বলো? আচ্ছা, তাবাসসুম তালুকদার বলছে সংস্কৃতের সমান। মাহাদি হাসান খুবই বুদ্ধিমান, বলছে তার সমান। এই তারটা কার? আচ্ছা, ঠিক আছে, মোটামুটি সবাই পেরেছো। সেটা হচ্ছে শুধুমাত্র আশরাফুল ইসলাম ভুল উত্তর দিয়েছে। আশরাফুল ইসলাম বলেছে তদ্ভবের সমান, সেটা হবে না।
এই তৎসম মানে হচ্ছে একদম আক্ষরিক অর্থ হচ্ছে তার সমান। এখন প্রশ্ন হচ্ছে যে তার সমান বলতে কার সমান? এর উত্তর হচ্ছে সংস্কৃতের সমান। তার মানে একদম সহজভাবে যদি আমরা বুঝি, বাংলা ভাষাকে অনেকে বলে যে এটা সংস্কৃত শব্দের, সংস্কৃত ভাষার মেয়ে, কিংবা সংস্কৃত ভাষাকে অনেকেই বলে বাংলা ভাষার জননী। তবে এটা নিয়ে মতবিভেদ আছে। বিভিন্ন যারা ভাষাতাত্ত্বিক তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন যে এটা আসলে, অনেকে বলেছেন পুরোপুরি সংস্কৃত থেকে না, অনেকে বলেছেন সংস্কৃত থেকে, বিভিন্ন মতভেদ আছে। সেই মতভেদে আমরা গেলাম না, আমরা যেহেতু শব্দ নিয়ে পড়ছি, আমরা ভাষার উদ্ভব ও বিকাশ নিয়ে পড়তে গেলে হয়তো ওটা জানাটা দরকার। ঠিক আছে, আচ্ছা। তো ঘটনা হচ্ছে তৎসম ইটসেলফ একটা পারিভাষিক শব্দ, এর অর্থ হচ্ছে এটা সংস্কৃতের সমান। অর্থাৎ বাংলা ভাষায় যেই শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে সরাসরিভাবে পরিবর্তিত হয়ে, সরাসরিভাবে একদম অপরিবর্তিত থেকে বাংলা ভাষায় চলে এসেছে, আগে সংস্কৃত শব্দ ছিল, এখন কালক্রমে বা সময়ের বিবর্তনে এটা বাংলা ভাষায় এসে পড়েছে। ঠিক আছে, এগুলোকে আমরা বলি তৎসম শব্দ, যেই শব্দগুলো কিনা সংস্কৃত ভাষায় যেমনটি ছিল বাংলা ভাষায় তেমনটি আছে, কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, তারপর দেখি তৎসমের অর্থ হচ্ছে তৎ যোগ সম, তার সমান, অর্থাৎ মাত্রই যেটা আমরা বললাম কার সমান? সংস্কৃতের সমান। তো কয়েকটা তৎসম শব্দ আমরা একটু দেখি, কয়েকটা তৎসম শব্দের উদাহরণ আমরা একটু দেখি। চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য। তোমাদের বাসার জন্য টাস্ক হচ্ছে যে তোমরা এই যে চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, এই যে ব্যাপারগুলো আছে, হ্যাঁ, এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো দিয়ে ছোট ছোট গল্প বানিয়ে ফেলবা। বুঝছো? গল্প বা হচ্ছে ছোট ছোট বাক্য বানিয়ে ফেলবা, যে বাক্যটার মধ্যে চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য সবগুলো শব্দই থাকবে, এবং তার সাথে সাথে তোমরা একটা তৎসম শব্দটাও ঢুকিয়ে দিবা। তাহলে হচ্ছে এই বাক্যগুলো তোমরা যখন প্রতিনিয়ত চর্চা করবা, তখন তোমরা কখনোই ভুলবা না যে এইগুলোই হচ্ছে তৎসম শব্দ। ঠিক আছে, আরেকবার বলি, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, তোমাদের জন্য এই ধরনের গল্প বা নেমনিক আমি নিজে বানিয়ে দিলাম না, যাতে করে তোমরা নিজেরা চর্চা করতে পারো এবং নিজেরা শিখতে পারো। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখি তৎসম শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বা হুবহু বাংলা এসেছে, বা হুবহু বাংলা এসেছে, কোনো পরিবর্তন হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই। ঠিক আছে, আচ্ছা, তোমরা আমাকে একটা জিনিস বলো, এই যে চন্দ্র, হ্যাঁ, এই যে চন্দ্র, এটা তো একদম সংস্কৃততেও চন্দ্র ছিল, বাংলাতেও আমরা চন্দ্র হিসেবে ব্যবহার করি। তো চন্দ্রটা এখানে একটা কি হলো? চন্দ্রটা এখানে একটা তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ, হোয়াট এভার ইট ইজ হলো। এই চন্দ্রের বদলে আমি যদি চাঁদ ব্যবহার করি, চন্দ্র না লিখে আমি যদি লিখি চাঁদ, সেটা কি ধরনের শব্দ হবে? দেখি কমেন্টে লিখে জানাও তো, কমেন্টে এগুলো লিখে জানাও। এই এই চন্দ্রটা হচ্ছে, এই চন্দ্রটা হচ্ছে, এই চন্দ্রটা হচ্ছে তৎসম শব্দ। এখন এই চন্দ্রটা কেন তৎসম হচ্ছে? কারণ হচ্ছে এটা সংস্কৃত থেকে সোজাসুজি বা হুবহু বাংলা এসেছে। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই চন্দ্র না লিখে আমি যদি চাঁদ লিখতাম, ঠিক আছে, মাউস কার্সর দিয়ে লিখছি, গ্রাফিক ট্যাব এখনো হাতে পাই নাই, এই জন্য হাতে লেখা একটু খারাপ, আমার বাস্তবের হাতে লেখা অপেক্ষাকৃত সুন্দরের চেয়ে। তো এই চন্দ্রকে আমি যদি চাঁদ লিখি, ঠিক আছে, এই চন্দ্রকে আমি যদি চাঁদ লিখি, তাহলে এটা কি হবে? তাহলে এটা কি হবে বলো? আচ্ছা, অমিত হাসান বলছে তদ্ভব, ইয়াসমিন ইবনে নুরুল বলছে অর্ধ তৎসম, দেখি আর কেউ উত্তর পারো না, কি হবে? অর্ধ তৎসম নাকি তদ্ভব, কোনটা হবে? চন্দ্রকে যদি চাঁদ লিখি, আচ্ছা ঠিক আছে, এই যে চন্দ্রকে চাঁদ লিখে সে কি অর্ধ তৎসম হবে নাকি সেটা তদ্ভব হবে, সেই প্রশ্নের উত্তর আমরা জানবো আমরা যখন পরবর্তীতে তদ্ভব আর অর্ধ তৎসমগুলো পড়বো তখন। ঠিক আছে, দেখি মুভিং ফরওয়ার্ড, আমাদের কাছে একটা প্রশ্ন জমা থাকলো যে চাঁদ এটা কি ধরনের শব্দ। দেখি, এরপরে আমরা পড়বো অর্ধ তৎসম শব্দ, এরপরে আমরা পড়বো অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম মানে কি? অর্ধ তৎসম মানে হচ্ছে সংস্কৃত থেকে
সামান্য পরিবর্তিত হয়েছে, সামান্য পরিবর্তিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখি কিরকম পরিবর্তন। তৎসম মানে সংস্কৃত, আর অর্ধতৎসম মানে হচ্ছে আধা সংস্কৃত। এখন আগের স্লাইডে আমরা যেটা দেখেছি, এই যে চন্দ্র আর চাঁদ, তার মানে দেখি তো কি কি জিনিস নতুন করে পরিবর্তন হয়েছে। একটা আকার, এইটা পরিবর্তন হয়েছে, একটা নতুন করে চন্দ্রবিন্দু এসেছে, আর দন্তনটা বাদ গেছে, দন্তনটা বাদ গেছে, আর রফলাটাও বাদ গেছে, ঠিক আছে, রফলাটাও বাদ গেছে। তার মানে চন্দ্র আর চাঁদের মধ্যে পার্থক্য কয়টা জিনিসের? 4টা জিনিসের পার্থক্য। একটা আকার, একটা চন্দ্রবিন্দু, দন্তন বাদ এবং রফলাবাদ, ঠিক আছে, 4টা জিনিসের পরিবর্তন। দেখি 4টা জিনিসের যদি পরিবর্তন হয় একটা শব্দে, তাহলে সেটা কি তৎসম থেকে অর্ধতৎসম হয় কিনা আমরা দেখি। আচ্ছা, তো এই ধরনের অর্ধতৎসম হচ্ছে জ্যোৎস্না, ছেরাদ্ধ, গিন্নি, বৈষ্ণব, কুৎসিত, এগুলো যথাক্রমে সংস্কৃত কোন কোন শব্দ থেকে এসেছে? জ্যোৎস্না, এই যে জ্যোৎস্না এসেছে হচ্ছে এইখান থেকে, হ্যাঁ। ছেরাদ্ধ এসেছে হচ্ছে শ্রাদ্ধ থেকে, তারপরে গিন্নি এসেছে গৃহিণী থেকে, ঠিক আছে। বৈষ্ণব এসেছে বৈষ্ণব থেকে, কুৎসিত এসেছে কুৎসিত থেকে, ঠিক আছে। ওকে, গট ইট। আচ্ছা, এখন দেখি তো আরেকটু সামনে আগাই। অর্ধতৎসম থেকে আরেকটু সামনে আগালে হয়তো বা বোঝা যাবে যে এইটা চাঁদ, এটা কি আসলে অর্ধতৎসম নাকি তদ্ভব। এখন আমরা তদ্ভব শব্দটা পড়ি, এখন আমরা তদ্ভব সম্পর্কে পড়ি। তদ্ভব শব্দ সংস্কৃত ভাষা থেকে সম্পূর্ণ পরিবর্তিত আকারে বাংলা ভাষায় এসেছে। তদ্ভব শব্দ সংস্কৃত ভাষা থেকে সম্পূর্ণ পরিবর্তিত আকারে বাংলা ভাষায় এসেছে। যেমন তো এইখানে তৎ মানে হচ্ছে তার, আর ভব মানে হচ্ছে ভাবনা, কিন্তু ভব মানে হচ্ছে উৎপন্ন। আচ্ছা, এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে তদ্ভব ভাষায় স্বাভাবিক একটা বিবর্তন ধারার মাধ্যমে কিন্তু শব্দ এসেছে, অর্থাৎ অর্ধতৎস। দেখো ব্যাপারটা হচ্ছে যে, ব্যাপারটা তোমরা বোঝার চেষ্টা করো। একটা শব্দের মূল রুটটা, বাংলা ভাষার বেশিরভাগ শব্দের মূল রুটটা হচ্ছে সংস্কৃত ভাষায়, অর্থাৎ সেটা হচ্ছে অর্ধতৎসম। সেখান থেকে হালকা একটু যদি পরিবর্তন হয় তাহলে সেটা হয়ে যায় অর্ধতৎসম, আর অর্ধতৎসমও যখন পরিবর্তিত হয়ে যায় তখন সেটা হয় তদ্ভব। তখন সেটা কি হয়? তখন সেটা হয় তদ্ভব, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি তো এক্স্যাক্টলি যেটা বললাম সেটাই দেখো। এই যে হস্ত, এটা হচ্ছে সংস্কৃত, বা এটা হচ্ছে তৎসম, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে তৎসম। আচ্ছা, তো এইটা মধ্যে দিয়ে বিবর্তিত হচ্ছে প্রাকৃত ভাষার মধ্যে দিয়ে, সেটা হচ্ছে হত্থ। এবং এইটা পরবর্তীতে যখন তদ্ভব হয় তখন এটা হয়ে যায় হাত, তখন এটা হয়ে যায় হাত, ঠিক আছে। তার মানে প্রথমে হস্ত ছিল, তারপর হত্থ হলো, তারপর হাত হলো। এখন হস্ত, হত্থ, হাত, বিবর্তনটা বুঝলাম। এরপর এটা যদি হ্যান্ড হয়ে যায়, হস্ত থেকে হত্থ হলো, হত্থ থেকে হাত হলো, হাতটা যদি হ্যান্ড হয়ে যায় তাহলে কিন্তু এইটা তখন আর বাংলা ভাষার কোনো শব্দ থাকে না, কারণ এই যে হ্যান্ডটা, এই হ্যান্ড কিন্তু হস্ত থেকে হত্থ, হত্থ থেকে হাত, সেখান থেকে বিবর্তিত হয়ে হয় না। এই হ্যান্ডটা সরাসরি বাংলা ভাষায় এসেছে ইংরেজি ভাষা থেকে, অর্থাৎ এটা সরাসরি অন্য ভাষা থেকে আগত একটা শব্দ, এটা সরাসরি অন্য ভাষা থেকে আগত একটা শব্দ, ঠিক আছে। আচ্ছা, একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে চর্মকার, চম্ম, আর এটার তদ্ভবটা হচ্ছে চামার, ঠিক আছে। এখন গুরুত্বপূর্ণ যে অবজেক্টিভটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে তদ্ভব শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয়, তদ্ভব শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। এখন তো এখানে কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পল আমরা পরে যাচ্ছি। তোমরা আগে প্রশ্নটার উত্তর দাও, প্রশ্নের সমাধান করো। সেটা হচ্ছে এই যে চাঁদ, এই চাঁদটা অর্ধতৎসম নাকি তদ্ভব? বলো,
এটা যে চাঁদ হলো, এটা কি অর্ধ তৎসম নাকি হচ্ছে তদ্ভব? এখন আমরা কিভাবে বুঝবো যে একটা শব্দ কি তৎসম, অর্ধ তৎসম নাকি কি, ব্যাপারটা কি কিভাবে বুঝবো? সেটা হচ্ছে চন্দ্র, এটা হচ্ছে শব্দটার রুট, এবং পরবর্তী অবস্থাটা হচ্ছে চাঁদ। চাঁদের আগে মানে চন্দ্র আর চাঁদ, এটার মধ্যে দিয়ে কি তোমরা পরিবর্তনের কোনো ফেজ খুঁজে পাও? বা চন্দ্র অন্য কোনো কি অংশ ছিল, চন্দ্রের কি অন্য কোনো রূপ ছিল যেখান থেকে পরবর্তীতে চাঁদে পরিণত হয়েছে? বলো তো। আচ্ছা, হ্যাঁ বলো তো দেখি। সবাই এখন সিরিয়াল বাই বলছো তদ্ভব, সেটার যে জাস্টিফিকেশন সেটাই বোঝার চেষ্টা করছে। চন্দ্রের পরে, চন্দ্রটা একটা তৎসম শব্দ, ঠিক আছে, চন্দ্রের পরে চাঁদটা তখনই তদ্ভব শব্দ হবে যদি চন্দ্র আর চাঁদের মধ্যে অন্য কোনো একটা পরিবর্তিত রূপ থাকে। অর্থাৎ চন্দ্র যদি পরিবর্তিত হয়ে কোনো একটা শব্দে পরিণত হয় এবং সেই শব্দটা যদি পরবর্তীতে পরিবর্তিত হয়ে চাঁদে পরিণত হয়, তাহলে সেটা হবে তদ্ভব। এখন তোমরা আমাকে বলো, চন্দ্র আর চাঁদের মধ্যে, চন্দ্র আর চাঁদের মধ্যে মধ্যে দিয়ে কি আছে, মধ্যের যে শব্দটা সেটা কি হবে, এটা বলো। সৃষ্টি বলছে চান। আচ্ছা, তারপর দেখি। জামিল হোসেন বলছে চান্দ। চান্দ, চান্দ এই শব্দ তো জীবনে আমি শুনি নাই, প্রথম শুনলাম আজকে। তারপর দেখি, আরো কমেন্টের জন্য অপেক্ষা করছি তোমাদের। আর কি, আর কই? সিফাত বলছে জানি না। অমিত হাসান বলছে না ভাইয়া। জাহাঙ্গীর বলছে জ্যোৎস্না, না জাহাঙ্গীর হয় নাই। কনক কুড়ি বলছে চন্দ্র, চান, চাঁদ। জ্যোৎস্না যারা বলছো তারা ভুল, কনফিউজিং বলছে অনেকে, এখন অনেকেই চান বলছো, ঠিক আছে। এমডি অমিত হাসান বলছে অর্ধেক তৎসম হবে। ঠিক আছে, অনেকগুলো কমেন্ট তোমাদের পাচ্ছি। সিফাত বলছে চাঁদ মামা, হয় নাই। আর দেখি কই কমেন্ট, কই তোমাদের, তোমাদের কমেন্ট আসা রেট তো বেশ স্লো দেখি। আচ্ছা, ঠিক আছে। এখন তোমাদেরকে আমি হচ্ছে এই যে এতক্ষণ যে তোমাদের কোশ্চেনটা সেটা তোমাদেরকে বলে দেই, সেটার উত্তর সেটা হচ্ছে এই যে চাঁদ, এই চাঁদটা হচ্ছে একটা তদ্ভব শব্দ। কেন চাঁদ একটা তদ্ভব শব্দ? কারণ হচ্ছে চন্দ্র থেকে এরপরে প্রাকৃত যখন হয়েছে, এটা হয়েছে চাঁদ বা চান, দুইটাই তোমরা বলতে পারো। প্রাকৃত হয়েছে চাঁদ বা চান, দুইটাই বলতে পারো। পরবর্তীতে এটা হচ্ছে চাঁদ, অর্থাৎ হস্ত, হত্থ, হাত যেরকম, চন্দ্র, চাঁদ, চাঁদ সেরকম, ঠিক আছে। চাঁদটা তাহলে কি শব্দ? আবার এইবার আবার কমেন্টে লিখে জানাও, কমেন্টে লিখে জানাও চাঁদটা কি ধরনের শব্দ। কই কমেন্ট, কই তোমাদের? এরপর গল্পের মাধ্যমে শব্দ মনে রাখার উপায়টা বলে দেব। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। সো আমরা এখন তদ্ভব শব্দগুলো কিভাবে মনে রাখবো সেটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি তোমাদের জন্য একটা ছোট্ট গল্প লিখেছি, এই গল্পটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা বুঝে ফেলবা, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা বুঝে ফেলবা যে তদ্ভব শব্দগুলো কিভাবে আমরা মনে রাখতে পারি। লেটস সি। পাল রানী, পাল রানী চরকায় সুতা কেটে, নথ পরে, মাথায় খোপা করে, ঘোমটা দিয়ে হাট থেকে গাড়ি করে বাড়ি আসে। পরে চামারের চাহিদা অনুযায়ী চিংড়ি ট্যাংরা দিয়ে ঝিঙা আর লাউ হাঁড়িতে করে চুলায় বসায়। এদিকে শিখদের 20 বছর বয়সী বৌদির পাতার মতো কালো চোখ দেখে মোটা লাঠি নিয়ে চামার বাড়িতে আসে। তাকে দেখে খুকি ডিগবাজি খেয়ে মই দিয়ে মাচায় ওঠে। পালরানী কুলাঝাড়া চিড়া, খই আর চিনি দিয়ে
পিঠা বানিয়ে নিজ হাতে খুকিকে খাওয়ায়। আর তেঁতুলের টক খেতে খেতে বলে, ও আমার হাঁসের ছাউরে। আচ্ছা, কি বুঝলাম তাহলে? এই যে তদ্ভব, এই যে খাঁটি বাংলা বা তদ্ভব, আমরা কি বুঝলাম? এইখানে যেগুলো হচ্ছে সবুজ মার্ক করা, মনে করো পাল, রানী, চরকা, সুতা, এগুলো হচ্ছে তদ্ভব। নথ, মাথায় খোপা, ঠিক আছে, সবুজ মার্ক করে দেওয়া আছে যেই শব্দগুলো, সেগুলোকে আমরা তদ্ভব শব্দ হিসেবে মনে রাখবো। আচ্ছা, আরেকবার একটু ছোট্ট করে গল্পটা বলি। তোমরা যদি গল্পটা কয়েকবার পড়ো তাহলেই তোমরা বুঝতে পারবে যে কোন কোন শব্দগুলো তদ্ভব হবে। এইখানে তোমাদের জন্য যে শব্দগুলো কালেক্ট করে দিয়েছি, যে শব্দগুলো দিয়ে তোমাদের জন্য গল্প বানিয়ে দিয়েছে, এগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টে এসেছে বিভিন্ন বছর, বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন ইউনিটে আসা শব্দগুলোই কিন্তু তোমাদের জন্য কম্পাইল করে এখানে একটা গল্প বানিয়ে দিয়েছি। অর্থাৎ এই গল্পটা কিন্তু তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এই গল্পটা যদি তোমরা বারবার করে পড়ে মনে রাখতে পারো তাহলে আশা করি আপকামিং যে অ্যাডমিশন টেস্টগুলো আছে সেখানে তোমরা খুব ভালো করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, দেখি আরেকবার বলি, তারপর আমরা পরেরটাতে চলে যাব, ঠিক আছে? পালরানী চরকায় সুতা কেটে নথ পরে মাথায় খোপা করে ঘোমটা দিয়ে হাট থেকে গাড়ি করে বাড়ি আসে। পরে চামারের চাহিদা অনুযায়ী চিংড়ি ট্যাংরা দিয়ে ঝিঙা আর লাউ হাঁড়িতে করে চুলায় বসায়। এদিকে শিখদের 20 বছর বয়সী বৌদির পাতার মতো কালো চোখ দেখে মোটা লাঠি নিয়ে চামার বাড়িতে আসে। তাকে দেখে খুকি ডিগবাজি খেয়ে মই দিয়ে মাচায় ওঠে। পালরানী কুলা ছাড়া চিরাখই আর চিনি দিয়ে পিঠা বানিয়ে নিজ হাতে খুকিকে খাওয়ায়। আর তেঁতুলের টক খেতে খেতে বলে, ও আমার হাঁসের ছাউরে। সো তোমাদের সবার জন্য, যারা আজকের এই ক্লাসটা করছো তাদের জন্য আজকে একটা চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জটা হচ্ছে আজকের এই ক্লাস শেষ হওয়ার পরে মনে করো তোমরা, আমি যে ফিডব্যাক ফর্মের জন্য যেই লিঙ্কটা দেবো বা যে পোস্টটা করবো, সেখানে তোমরা এই যে গল্পগুলো এক একজন এক একটা গল্প একটানা বলার একটা করে ভিডিও দিবা, ঠিক আছে? কমেন্টে বলবা যে, মনে করো কমেন্টে যে যত দ্রুত বলতে পারো যে পালরানী চরকায় সুতা কেটে নথ পরে মাথায় খোপা করে ঘোমটা দিয়ে হাট থেকে বাড়ি করে গাড়ি আসে, পরে চামারের চাহিদা অনুযায়ী চিংড়ি ট্যাংরা দিয়ে করে তোমরা বলার চেষ্টা করবা, ঠিক আছে? দেখি পারো কিনা মনে রাখতে। দেখে দেখে বলবা না কিন্তু, মনে রেখে বলবা। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখি, এরপরে আমরা দেশি শব্দ সম্পর্কে জানবো। দেশি শব্দ সম্পর্কে। তার মানে দেশি মানে কি? দেশি মানে হচ্ছে যে শব্দগুলো আমাদের কাছে খুবই আপন। তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, এটাও তোমাদের অ্যাডমিশন টেস্টের জেনারেল নলেজের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বাংলা ভাষায় দেশি শব্দ হিসেবে সবচেয়ে বেশি কাদের ভাষা গ্রহণ করা হয়েছে? এই যে বাংলা জনপদটা, আগেই বলেছি এটা একটা সমুদ্রতীত ভূমি। এইখানে কিন্তু আমরা কোনো শব্দ নিজেরা আবিষ্কার করি নাই। সবগুলো শব্দ, ইভেন ইফ যেই শব্দগুলোকে আমরা দেশি শব্দ বলি, এমনকি যে শব্দগুলোকে আমরা দেশি শব্দ বলি, সেই শব্দগুলো কিন্তু আমরা কারো না কারো কাছ থেকে পিক করেছি, গ্রহণ করেছি। এখন তোমরা আমাকে বলো, বাংলা ভাষায় দেশি শব্দ হিসেবে সবচেয়ে বেশি শব্দ কোন জাতি, কোন ভাষাভাষী মানুষদের কাছ থেকে নেওয়া হয়েছে? কাদের কাছ থেকে বেশি নেওয়া হয়েছে? সিফাত বলছে আর্যদের। আচ্ছা, যদি আর্যদের হয় তাহলে তো সেটা এতক্ষণে তৎসম, অর্ধ তৎসম কিছু একটা হয়ে যেত। দেখি পারো কিনা। আচ্ছা, কনক কুড়ি বলছে আপনি বলে দেন। আমি তো বলে দিবই, আমি 2-3 মিনিট দেখি না, তোমাদের স্কোপ দিই, তোমরা পারো কিনা। এই যে পারো না, এই রিয়েলিটি চেকটারও কিন্তু অনেক দরকার আছে, ঠিক আছে? মানে মনে করো, দেখো ক্লাসে যদি আমি খুব সিম্পল সাইকোলজি, ক্লাসে যদি আমি সব নিজেই বলে দেই, সব প্রশ্নের উত্তর আমি নিজেই সরাসরি বলে দেই, তোমার কাছে কখনো মনেই হবে না যে তুমি আসলে এই জিনিসটা পারো না, বা এই জিনিসটা তোমার শেখা দরকার, বা এই জিনিসটা তোমার পড়া দরকার। প্রথমবারের মতো তুমি যে জিনিসটা পারো না, এটা যে তোমার আরো বেশি পড়ার দরকার ছিল, জানার দরকার ছিল, এটা তুমি বুঝতে পারবা পরীক্ষার হলে গিয়ে, যেটা হওয়া উচিত না। যেমন ছোটবেলায় আমি যখন ম্যাথ কোচিং করতাম, তো স্যার হচ্ছে ক্লাসে বোর্ডে লিখতো, তো বোর্ডে যখন লিখছে আমিও তো দেখতাম, দেখে আমার কাছে মনে হতো আরে এটা আবার এমন কি ব্যাপার, ঠিক আছে? স্যার যখন লিখতো তখন আমার কাছে মনেই হতো না যে আমি আসলে পারি না। আমি যে পারি না সেটা গিয়ে বুঝতে পারতাম আসলে পরীক্ষার হলে। এই কারণে তোমাদেরকে আমি প্রশ্ন করি যাতে তোমরা ফার্স্টে এই রিয়েলিটি চেকটা তোমরা পাও যে তোমাদের আসলে পড়া নাই বা জানা নাই, যাতে করে তোমরা বুঝতে পারো যে এই জায়গাগুলো নিয়ে তোমাদের আরো ক্লিয়ার কনসেপ্টের দরকার আছে, ঠিক আছে? আচ্ছা, এআল আরিফ হোসেন বলছে উপজাতি একটা ডেরিগেটরি টার্ম। উপজাতি আমরা বলবো না, আমরা বলবো হচ্ছে উপজাতি একটা
রং কনসেপ্ট। উপজাতি আমরা বলবো না, আমরা বলবো আদিবাসী অথবা নৃগোষ্ঠী, ঠিক আছে। আচ্ছা, অদিতি রুদ্র বলছে আদিবাসী। একদম এক্স্যাক্টলি যদি আমরা বলি, একদম এক্স্যাক্টলি আমরা যদি বলি, আমরা সবচেয়ে বেশি শব্দ দেশি শব্দ হিসেবে গ্রহণ করেছি সাঁওতালদের কাছ থেকে। কাদের কাছ থেকে? সাঁওতালদের কাছ থেকে, ঠিক আছে। কাদের কাছ থেকে? সাঁওতালদের কাছ থেকে। আবারও বলছি, আমরা উপজাতি বলবো না, উপজাতি একটা তাদের জন্য একটা অপমানসূচক কথা। উপজাতি মানে কি জানো? উপজাতি মানে হচ্ছে যে এখনো, মানে যারা এখনো জাতি হয়ে উঠতে পারেনি, বা হচ্ছে যারা একটা জাতির লেভেলে যারা এখনো যাইতে পারেনি, তার মানে হচ্ছে বোঝানো হয় যে তারা আসলে ততটা সভ্য হয়ে উঠতে পারে নাই, তারা আসলে নিজেদেরকে ততটা স্টাবলিশ করতে পারে নাই। এই জিনিসটা খুবই অপমানসূচক এবং এটা আমরা বলবো না, আমরা বলবো আদিবাসী অথবা নৃতাত্ত্বিক গোষ্ঠী, ঠিক আছে। উপজাতি আমরা বলবো না। আচ্ছা, এখন আমরা হচ্ছে দেশি শব্দ সম্পর্কে একটু দেখে নিই। দেশি শব্দের সংস্কৃতির কিছু কিছু উপাদান রক্ষিত রয়েছে। কিরকম? অনেক সময় দেশি শব্দের মূল নির্ধারণ করা যায় না, অর্থাৎ এটা কোন শব্দ থেকে এসেছে, এটা কি সংস্কৃত শব্দ থেকে এসেছে নাকি কোথা থেকে এসেছে, এটার মূলটা নির্ধারণ করা যায় না। তবে মূল নির্ধারণ করা না গেলেও কোন ভাষা থেকে এসেছে তা দেশি শব্দের ক্ষেত্রে বোঝা যায়। তার মানে মনে করো, ফর এক্সাম্পল, এই যে চাঁদ, চাঁদের মূল যে চন্দ্র, এটা মনে করো আমরা বুঝতে না পারলেও আমরা যদি এটা বুঝতে পারি যে চাঁদ এসেছে কোন ভাষা থেকে, তখন কিন্তু আমরা বুঝতে পারতাম যে এটা আসলে দেশি শব্দ। অর্থাৎ দেশি শব্দের অন্যতম ফিচার হচ্ছে এইটা, যে দেশি শব্দের মূল নির্ধারণ করা না গেলেও এগুলো কোন ভাষা থেকে এসেছে তা বোঝা যায়, তা বোঝা যায়। আহারে, অদিতি রুদ্র বলছে আমি প্রথমে সাঁওতাল লিখে কেটে দিয়েছিলাম। ইস, পরীক্ষা হলেও যদি এমন করো, একদম পারা অ্যান্সারগুলো যদি না অ্যান্সার করো, তাহলে যেমন হবে আর কি। তারপরে দেখি, ওকে, তারপরে দেখি, দেশি শব্দ বাংলাদেশের কোল, মুন্ডা ইত্যাদি আদিম অধিবাসীদের ভাষা, ঠিক আছে। যাদের এখন খুব একটা অস্তিত্ব দেখা যায় না বা যাদেরকে এখন খুঁজে পাওয়া যায় না, তাদের কথা বলা হচ্ছে এখানে। যেমন একদম এটা তোমাদের ক্লাস 9-10-এর বাংলা ব্যাকরণ বইয়ের উদাহরণ, এর চেয়ে বেশি উদাহরণ আসলে আসে নাই কখনো কোনো পরীক্ষায়, এই জন্য এতটুকুই দিলাম। সেটা হচ্ছে 20-20, এটা হচ্ছে কোল ভাষা থেকে আমরা পেয়েছি। তারপর হচ্ছে পেট, এটা আমরা পেয়েছি তামিল ভাষা থেকে। চুলা, এটা আমরা পেয়েছি মুন্ডারি ভাষা থেকে, ঠিক আছে। 20, পেট, চুলা, এগুলা হচ্ছে আমরা পেয়েছি এই কোল ভাষা, তামিল ভাষা এবং মুন্ডারি ভাষা থেকে। আচ্ছা, ঠিক আছে, দেখি, তারপরে দেখি, কুলা, গঞ্জ, চোঙা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি ইত্যাদি আরও বহু দেশি শব্দ বাংলায় ব্যবহৃত হয়। ইত্যাদি আরও বহু দেশি শব্দ বাংলায় ব্যবহৃত হয়। কি কি শব্দ? আরেকবার পড়ি। কুলা, গঞ্জ, চোঙা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি ইত্যাদি। শব্দ পড়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখানে যে খুব বেশি কিছু বোঝার আছে তা না, কোনটা বিদেশি শব্দ কোনটা দেশি শব্দ এটা আমরা মোটামুটি বেসিকটা আমাদের কাছে ক্লিয়ার। আমাদের কাছে শব্দটা যে কারণে গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এখানে অনেক বিভিন্ন ধরনের এক্সাম্পল, বিভিন্ন দেশি শব্দের এক্সাম্পল দেওয়া হয়, দিয়ে জিজ্ঞেস করা হয় এটা কোন শব্দ কোন ভাষা থেকে এসেছে। এই কারণে আমাদের নিয়মিত পড়তে হবে, চর্চা করতে হবে এবং মনে রাখতে হবে, যাতে করে আমরা পরীক্ষার প্রশ্নটা সঠিকভাবে উত্তর করতে পারি। এখন আমরা একটু বিদেশি শব্দ সম্পর্কে পড়বো। আমরা এখন একটু বিদেশি শব্দ সম্পর্কে পড়বো। তো বিদেশি শব্দের মধ্যে যেই ভাষার শব্দগুলো আমরা বেশি গ্রহণ করেছি সেগুলো হচ্ছে আরবি, ফার্সি এবং ইংরেজি, ঠিক আছে। আরবি, ফার্সি এবং ইংরেজি এগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। আচ্ছা, তারপর দেখি, তো যেই সময়টাতে আরবি, ফার্সি এবং ইংরেজি ভাষার সংস্পর্শে আমরা এসেছি সেই সময়ে শব্দগুলোর যেই রূপটা ছিল আমরা কিন্তু সেই রূপটাকে গ্রহণ করেছি। এটা একটু বোঝার ইন্টারেস্টিং মজার ব্যাপার আছে, আমি একটু বলি, ঠিক আছে। মনে করো আরবি যে ভাষাটা আছে এটা হচ্ছে মিডল ইস্টের ভাষা, ঠিক আছে। এটা মনে করো হচ্ছে সৌদি আরবের মানুষের ভাষা, এটা মনে করো হচ্ছে মধ্যপ্রাচ্যের মানুষজন আরবি ভাষাটাকে ব্যবহার করে। তো এখন ঘটনা হচ্ছে মধ্যযুগে বা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে যখন হচ্ছে
খলিফাদের রাজত্ব ছিল তখন কিন্তু মুসলিমদের চারদিকে জয় জয়কার ছিল, বা মুসলিমরা অর্ধেক পৃথিবী তখন শাসনের আওতায় এনেছিল। তো তখন তারা যেই শব্দগুলো নিয়ে আমাদের কাছে এসেছে, ঠিক আছে, তখন তারা যেই শব্দগুলো নিয়ে আমাদের কাছে এসেছে, দেখা গেছে এইখানে আমরা শব্দগুলোকে গ্রহণ করার পরে সেই আরবি শব্দগুলোর বিবর্তিত রূপ আর সৌদি আরবে অর্থাৎ যেখানে তাদের শব্দগুলোর রুট ছিল সেইখানকার বিবর্তিত রূপ এখন যেমন অবস্থায় এসে দাঁড়িয়েছে, দুইটা যে একদম এক্স্যাক্ট সেম সেটা না। অর্থাৎ একই শব্দ সৌদি আরবে যেভাবে বিবর্তিত হয়েছে এই বাংলা ভূখণ্ডে কিন্তু সেইভাবে করে বিবর্তিত হয় নাই। কারণ একটা ভাষা হিসেবে আমরা যখন আরবি ভাষাটাকে গ্রহণ করেছি, আমরা কিন্তু ভাষাটাকে একেবারে অবিকৃতভাবে গ্রহণ করতে পারি নাই। এটা অবিকৃতভাবে গ্রহণ করতে না পারার রিজন হচ্ছে যে একটা জিনিস তো তোমরা সবাই পরিচিত, সেটাকে বলা হচ্ছে এক্সেন্ট। আমাদের এক্সেন্ট আর অ্যারাবিক এক্সেন্ট যেহেতু একদম পুরোপুরি মেলে না, এই কারণে কিছু পার্থক্য শুরু থেকেই ছিল এবং সেই পার্থক্যটাই পরবর্তীতে বিবর্তিত হয়ে আরও বড় রূপ ধারণ করছে। তবে আমরা মূলত যেহেতু ইসলাম ধর্মের যেই আসমানি কিতাব বা কুরআন শরীফ আছে সেটাকে যেহেতু এখনও বাংলাদেশের মানুষরা রিলিজিয়াসলি ফলো করার চেষ্টা করে, এই কারণে দেখা যায় যে শব্দের পার্থক্যটা যতটা অন্যান্য ক্ষেত্রে হতে পারত তার চেয়ে আরবির ক্ষেত্রে একটু কম হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি এছাড়াও পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি ইত্যাদি ভাষাও আমরা গ্রহণ করেছি। তো এই ভাষাগুলো আমরা পেয়েছি মূলত রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে, সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে। এবং আমাদের পার্শ্ববর্তী কিছু দেশে অর্থাৎ ভারত, মিয়ানমার, মালয়, চীন, জাপান ইত্যাদি দেশেরও কিছু শব্দ আমাদের ভাষায় প্রচলিত আছে। আচ্ছা, একজন বলেছে যে প্রথম বাংলা ব্যাকরণ লেখে কে? প্রথম বাংলা ব্যাকরণ একজন পর্তুগিজ ভদ্রলোক লেখে। তোমরা চাইলে ক্লাস চলাকালীন সময় গুগল করে আমাকে অ্যান্সারটা জানাতে পারো যে প্রথম বাংলা ব্যাকরণ কে লিখে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি বাংলায় ব্যবহৃত আরবি শব্দগুলোকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। দুটি প্রধান ভাগে ভাগ করা যায়, এক ধর্ম সংক্রান্ত আর দুই প্রশাসনিক বা সাংস্কৃতিক শব্দ। দুই প্রশাসনিক বা সাংস্কৃতিক শব্দ। ধর্ম সংক্রান্ত শব্দগুলোর মধ্যে কি কি আছে আমরা একটু গল্প বানিয়ে পড়ার চেষ্টা করবো এরপরে, ঠিক আছে, যাতে আমাদের মনে থাকে। আল্লাহ, ইসলাম, ইমান, অজু, কুরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবি, জাকাত, হাজ, হাদিস, হারাম, হালাল। যেই ব্যাপারটা তোমাদেরকে বলছিলাম যে উচ্চারণগত একই শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, আরবি ভাষায় ব্যবহৃত হচ্ছে, কিন্তু দেখা যায় আমরা যখন ভাষায় এই শব্দগুলোকে গ্রহণ করি তখন কিছুটা একটা উচ্চারণের পার্থক্য কিন্তু হয়ে যায়। যেমন আরবিতে এটা কিন্তু হাজ লেখা হয়, আমরা কি বলি? আমরা বলি হজ, ঠিক আছে। তারপরে মনে করো হচ্ছে এই যে আমরা বলি আল্লাহ, এটা কিন্তু আরবিতে হচ্ছে আল্লাহ, ঠিক আছে। এই যে লাম আর ল এর মধ্যে কিন্তু উচ্চারণগত স্লাইট ডিফারেন্স আছে। লাম, অ্যারাবিকের লাম আর বাংলার ল, দুইটার মধ্যে কিন্তু উচ্চারণের কিছুটা পার্থক্য আছে। তো এইরকম ছোট 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 পার্থক্যগুলো একটা সময় বিবর্তনের ধারায়, ভাষাগত বিবর্তনের ধারায় দেখা যায় অনেক বড় হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দের মধ্যে রয়েছে আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, এটাকে বলা হয় কালামুন। তারপর কিতাব, কিতাব কিন্তু আরবিতে বলা হয় কিতাবুন, ঠিক আছে। কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুনসেফ, মোক্তার, রায় ইত্যাদি, ঠিক আছে। তো একদম যদি আবারও একটা স্লাইড ডিফারেন্স দেখে, সেটা হচ্ছে এখানে যে এলেম, এলেম মানে হচ্ছে জ্ঞান, এটাকে আরবিতে কিন্তু এলেম বলা হয় না, আরবিতে এটাকে বলা হয় ইলম, ঠিক আছে। আরবিতে এটাকে বলা হয় ইলম, ঠিক আছে। গট ইট? আচ্ছা,
তো বাংলা ভাষায় আগত ফার্সি শব্দগুলোকে 3 ভাগে ভাগ করা যায়: ধর্ম সংক্রান্ত, প্রশাসনিক আর বিবিধ শব্দ। ধর্ম সংক্রান্ত যেই ফার্সি শব্দগুলোকে আমরা গ্রহণ করেছি সেটা হচ্ছে খোদা, গুনাহ, দোজক, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি। আমরা অনেক সময় মনে করি যে এই যে গুনাহ, তারপর হচ্ছে দোজক, নামাজ, এটাকে আমরা কিন্তু অনেকেই মনে করি এটা একটা আরবি শব্দ। আরবি শব্দটা হচ্ছে সালাত, ঠিক আছে? আরবি শব্দটা কি? ওই যে তোমরা ওই 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 লাইনটা পড়েছো যে আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত, তার মানে হচ্ছে আকিমুস সালাত বলা হচ্ছে, অর্থাৎ তোমরা নামাজ প্রতিষ্ঠা করো বলা হচ্ছে। তার মানে কিন্তু অ্যারাবিকে এইটা হচ্ছে সালাত, এইটা যে নামাজ, আমরা অনেকেই ভুল চিন্তা করি, আমরা মনে করি যে নামাজ একটা আরবি শব্দ। অ্যাকচুয়ালি নামাজ হচ্ছে একটা কি শব্দ? ফার্সি শব্দ, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি প্রশাসনিক আর সাংস্কৃতিক শব্দের মধ্যে রয়েছে কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোষক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশা, বান্দা, বেগম, মেথর, রসদ ইত্যাদি, ঠিক আছে? এখন আরবি ধর্ম সংক্রান্ত শব্দের মধ্যে কি কি রয়েছে আমরা একটা গল্পের মতো করে এটা একটু পড়ার চেষ্টা করি, ঠিক আছে? গল্পটা, আচ্ছা, অনেকে বলছো ম্যানুয়াল হবে নাকি মনুয়াল হবে? এটা হচ্ছে ম্যানুয়াল হবে, ম্যানুয়াল, মনুয়াল, ঠিক আছে? আচ্ছা, জেরিন জিজ্ঞেস করছে রসদ কি ভাইয়া? রসদ মানে হচ্ছে সাপ্লাই। মানে মনে করো যে এই যে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী যে যুদ্ধে আমাদের সাথে জিততে পারেনি, তার অন্যতম একটা কারণ ছিল যে ভারত তাদের রসদের যে সরবরাহ সেটা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ তাদের যে সাপ্লাইটা সেটা বন্ধ করে দিয়েছিল, ঠিক আছে? আচ্ছা, আরবি ধর্ম সংক্রান্ত একটা ছোট্ট প্যাসেজ, এটা আমরা মনে রাখলে আরবি শব্দগুলো মনে রাখতে পারবো। সেটা হচ্ছে আল্লাহ তাআলা ইসলামের মূল দলিল কুরআনে তওবা, তসবিহ, হজ, জাকাত ইত্যাদির উল্লেখ করেছেন। এতে আরও উল্লেখ আছে অজু করে কোরবানি করা হালাল ও গোসল না করে কোরবানি করা হারাম। কিয়ামতের দিন এসবের উপর ভিত্তি করে সকলের ঈমান পরীক্ষা করে জান্নাত ও জাহান্নাম নির্ধারণ করা হবে, ঠিক আছে? গট ইট? আরবি ভাষাগুলো, আরবি ভাষার শব্দগুলো কিভাবে মনে রাখবো? এইভাবে, আল্লাহ তাআলা ইসলামের মূল দলিল কুরআনে তওবা, তসবিহ, হজ, জাকাত ইত্যাদির কথা উল্লেখ করেছেন। এতে আর উল্লেখ আছে অজু করে কুরবানি করা হালাল ও গোসল না করে কুরবানি করা হারাম। কিয়ামতের দিন এসবের উপর ভিত্তি করে সকলের ঈমান পরীক্ষা করে জান্নাত ও জাহান্নাম নির্ধারণ করা হবে। সো তোমাদের জন্য টাস্ক হচ্ছে আজকে ক্লাসের পরে আমি যখন তোমাদের ফিডব্যাক ফর্ম দিয়ে দেবো তখন তোমরা ওইখানে কমেন্টে এই যে ছোট ছোট গল্পগুলো আছে এগুলো একটানা বলার প্র্যাকটিস করবা এবং ভিডিও দিবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি আরবি ভাষায় প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ, এটা নিয়ে একটা ছোট্ট গল্প আছে। হাসরের দিন গায়েবী আদালতে সকল আলেম ও ইনসানের আসল ও নকল এলেমের কিচ্ছা শোনা হবে। ওই দিন এজলাসে কানা উকিল বা কিতাব কানুন থাকবে না এবং ওজর খাটবে না। মোক্তার দোয়াত কলম দ্বারা সকলের নগদ ও বাকি হিসাব লিখবে। মহকুমার মুনসেফ ওই দিন হিসাবের রায় খারিজ করবেন, ঠিক আছে? আচ্ছা, নাফিসা বলছে আমার মনে হয় আমি ছাড়া সবাই অনেক পড়াশোনা করে। তো তোমার যদি মনে হয় যে সবাই অনেক পড়াশোনা করে তাহলে তো তোমারও অনেক পড়াশোনা করা উচিত, তাই না? আচ্ছা, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? হাসরের দিন, তো আজকের ক্লাসের পরে ফিডব্যাক ফর্মের যে পোস্টটা সেটার কমেন্টে তোমরা কিসের ভিডিও দিবা, এরকম একটা ভিডিও মনে করো একজন দিলা। হাসরের দিন গায়েবী আদালতে সকল আলেম ও ইনসানের আসল নকল ইলমের কিচ্ছা শোনা হবে। ওই দিন এজলাসে কানা উকিল বা কিতাব কানুন থাকবে না এবং ওজর খাটবে না। মুক্তার দোয়াত কলম দ্বারা সকলের নগদ ও বাকির হিসাব লিখবে। মহকুমার মুনসেফ ওই দিন হিসাবের রায় খারিজ করবেন, ঠিক আছে? এইভাবে তোমরা প্রতিনিয়ত চর্চা করার মাধ্যমে কোনটা কোন দেশি শব্দ, কোনটা কোন ভাষার শব্দ সেটা মনে রাখার চেষ্টা করবা। তারপরে দেখি আরো কিছু বিবিধ বিদেশি শব্দ আছে, সেগুলো হচ্ছে আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাস, রফতানি, হাঙ্গামা ইত্যাদি, ঠিক আছে? আচ্ছা, জেরিন বলছে আমি আগেই সারেন্ডার করলাম ভাইয়া। না, ছোট একটা পিক করবা, একদম 2-3 লাইনের একটা গল্প পিক করবা, সেটা বলার চেষ্টা করবা, তাহলে পারবা। আর বারবার প্র্যাকটিস করে এটা পারবা, এটা এমন বড় কঠিন কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরো ইংরেজি শব্দ আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো ইংরেজি শব্দ আমি তোমাদের জন্য অলরেডি নোট ডাউন করে দিয়েছি, ঠিক আছে?
সবগুলো তোমাদেরকে পড়াচ্ছি না, কারণ হচ্ছে সবগুলো আসলে পড়িয়ে বোঝানোর মতো কিছু নাই। তার মানে হচ্ছে যে ইংরেজি শব্দ, এই যে ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, টিন, নোভেল, নোট, পাউডার, এগুলো যে ইংরেজি শব্দ, এটা তো তোমাকে পড়িয়ে বোঝানোর মতো কিছু নাই, তাই না? এই ক্লাসের পরপরই তোমরা লেকচার শিটটা পেয়ে যাবা, সেখান থেকে তোমরা সবাই এই জিনিসগুলো একটু পড়ে নেবা, দেখে নেবা এবং পরীক্ষার জন্য নিয়মিত চর্চা করবা, তাহলেই তোমরা সব কিছু ঠিকঠাক মতো পারবা। ঠিক আছে, আচ্ছা পরবর্তী স্লাইডে যাই। এইখানে এই যে এই যে এই যে স্লাইডগুলো আছে, এগুলো কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, কারণ আমি যে বছর ডিউনিটি পরীক্ষা দিয়েছিলাম সেই বছর একটা প্রশ্ন এসেছিল যে এই যে আলপিন, সেই বছর যতদূর মনে পড়ে আলপিন শব্দটা দিয়ে বলা হয়েছিল যে আলপিন কোন ভাষার শব্দ। এটা যে পর্তুগিজ ভাষার শব্দ, এটা জানার জন্য তোমার তো নিয়মিত পড়তে হবে, তাই না? তো আমরা দেখি পর্তুগিজ শব্দ কি কি: আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি। আরেকবার বলি: আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি। বুঝছো? এইভাবে করে কয়েকবার পড়বা, জোরে জোরে পড়বা, যাতে তুমি মুখ দিয়ে উচ্চারণ করো এবং কান দিয়ে শুনতে পাও, যাতে তোমার ব্রেনে যায় এবং চোখ দিয়ে দেখতে পারো। চারটা সেন্স দিয়ে তুমি যখন একটা জিনিসকে ক্যাপচার করার ট্রাই করবা, সেটা তোমার কাছে থাকবে বেশি, সেটা তোমার ব্রেনে থাকবে বেশি। ঠিক আছে? আর প্রতিবার পড়ার সময় এটাও তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ, প্রতিবার যখন পড়বা আগের বার চেয়ে পড়ার পেস বা গতি একটু বাড়িয়ে পড়ার চেষ্টা করবা। যেমন হচ্ছে তুমি শেষমেশ যখন তুমি পড়বা, তখন যাতে ব্যাপারটা এরকম হয় যে আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি। আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি। ঠিক আছে? বারবার যখন পড়বা, তখন তোমাদের এটা আস্তে আস্তে কিন্তু মনে থাকবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি, এরপরে দেখি অহনা বলছে এগুলো তো ক্লাস 10-এ পড়েছি বলে মনে হয়। এক্স্যাক্টলি, ক্লাস 9-10-এর বইয়ের বেসিকগুলোই তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ, এই কারণেই এখনো পড়াচ্ছি। ঠিক আছে? একটু আগেই তো বললাম যে আমার পরীক্ষা পর্যন্ত, ডি ইউনিটের পরীক্ষা এটা এসেছিল, আলপিন কোন ভাষার শব্দ। যদি আমার স্মৃতিশক্তি আমার সাথে ভুল না করে থাকে, অন্য কোনো শব্দ হতে পারে, তবে মোস্ট প্রবাবলি সেটা পর্তুগিজ ছিল। ঠিক আছে? আচ্ছা, ফরাসি ভাষার কি কি শব্দ আছে: কার্তুজ, কুপন, ডিপো, রেস্টুরেন্ট। ঠিক আছে? ওলন্দাজ কি কি আছে: ইস্কাপন, টেক্কা, সবগুলো হচ্ছে তাসের নাম। জুয়ারিদের ভাষা মনে হয় ওলন্দাজ। তুরুপ, রুইতন, হরতন। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি, এখন তোমাদের জন্য নিয়ে আসলাম পর্তুগিজ ভাষার গল্প। এখন তোমাদের জন্য আমি নিয়ে আসলাম পর্তুগিজ ভাষার গল্প। পর্তুগিজ ভাষার গল্পটা এক নজরে একটু দেখে নেই। আয়া ইস্পাতের গড়াত দেয়া কামরার ভেতর কেদারায় বসে গামলায় করে পেয়ারা আর খেজুরের আচার বানাচ্ছে। কি ইন্টারেস্টিং ঘটনা! জানালা দিয়ে এটা দেখে ইংরেজ বেহালা মিস্ত্রি তা খাওয়ার ফন্দি করেছে। এইসব দেখে আয়া মিস্ত্রির হাত মাস্তুলের সাথে ফিতা দিয়ে বেঁধে তাতে পেরেক ঠুকে আলকাতরা মাখিয়ে বের করে দিল। এটা শুনে মিস্ত্রি ইত্তিরি সাগুরদানার মতো কার্তুজ আর বোমা মেরে আয়ার তোয়ালের বোম উড়িয়ে দেয়। আয়া তখন তাকে বোতল খুলে পিরিচে করে কফি ও পেঁপে খাওয়ায়। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি, গুজরাটি কি কি আছে: খদ্দর, হরতাল। পাঞ্জাবি আছে চাহিদা, শিখ। তুর্কি হচ্ছে চাকর, চাকু, তোপ, দারোগা। তো হিন্দি শব্দ নিয়ে আমরা একটা গল্প দেখতে পাচ্ছি। খোট্টা বংশোদ্ভূত ভাবির পাগড়ি পরা খেমটাওয়ালির মেয়ে ধুতি পরা তাগড়া নানাকে ঢেকে ঘরে কাচারিতে টহল দেওয়ার কাজ বাদ দিয়ে চোঙায় বসে ঝাড়ু হাতে নিয়ে পানিওয়ালার কাহিনী শুনে ইস্তককে চানাচুর ও ফুচকা খানা দিল। ঠিক আছে? বুঝতে পেরেছ? আচ্ছা, ওকে। সো এই গল্পটা আলাদা করে, এই গল্পটাও তো আসলে বুঝিয়ে দেওয়ার মতো কিছু নাই। আর আরেকটা ব্যাপার, এই গল্পে যে তোমাদের পড়তে হবে, মনে রাখতে হবে এমন না। তোমাদের এই যে মার্ক করে দেওয়া যে শব্দগুলো, এই শব্দগুলোকে নিয়ে তোমরা যদি আরও সহজ, আরও মজার কোনো গল্প বানিয়ে বা কবিতা বানিয়ে বা ছড়া বানিয়ে এই ব্যাপারগুলো, শব্দগুলো মনে রাখতে পারো, তাহলে আমার কিন্তু কোনো আপত্তি নাই। তোমরা পরীক্ষায় পারলেই হলো। ঠিক আছে? তোমরা জিনিসগুলো মনে রাখতে পারলেই হলো। আচ্ছা, তারপরে
চাইনিজ শব্দের মধ্যে রয়েছে চা চিনি, মিয়ানমারের শব্দের মধ্যে রয়েছে লুঙ্গি ফুঙ্গি, জাপানি শব্দের মধ্যে রয়েছে রিক্সা হারিকেরি ইত্যাদি। ঠিক আছে, আচ্ছা তারপরে জাপানি শব্দ নিয়েও আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট গল্প না বাক্য আছে। এই তো পেয়ে গেছি। তোমরা ওই যে আমাদের চ্যালেঞ্জ, তোমরা যে সবাই চ্যালেঞ্জে এই ভিডিওটাই দিবা, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। ঠিক আছে, তোমরা বুঝছি এটাই বলবা, তাই তো? এটা বললে -0.25। এরপরে আমরা কিছু মিশ্র শব্দ দেখি। মিশ্র শব্দ মানে কি? মিশ্র শব্দ মানে হচ্ছে যেখানে যেই শব্দটাতে একাধিক শব্দের মিশ্রণ থাকবে, একাধিক ক্যাটাগরির, একাধিক দেশের বা তৎসম বা তদ্ভব এরকম একাধিক ক্যাটাগরির শব্দের মিশ্রণ থাকে, সেটাকে আমরা বলতে পারি মিশ্র শব্দ। সেটাকে আমরা বলতে পারি মিশ্র শব্দ। ঠিক আছে, আচ্ছা যেমন রাজা বাদশা, রাজাটা হচ্ছে তৎসম আর বাদশাটা হচ্ছে ফার্সি। হাট বাজার, হাটটা কি বাংলা আর বাজারটা ফার্সি। হেড মৌলবী, ইংরেজি ও ফার্সি, ইংরেজি ও ফার্সি। হেড পণ্ডিত, ইংরেজি ও তৎসম। তারপর হচ্ছে খ্রিস্টাব্দ, তারপর হচ্ছে খ্রিস্টাব্দ, ইংরেজি ও তৎসম, ইংরেজি ও তৎসম। ডাক্তারখানা, ডাক্তারটা হচ্ছে ইংরেজি আর খানাটা হচ্ছে ফার্সি, খানাটা কি ফার্সি। পকেট মার, পকেটটা হচ্ছে ইংরেজি আর মারটা হচ্ছে মারামারি, যেহেতু এটা তো অবভিয়াসলি বাংলা। আচ্ছা তারপরে চৌহদ্দি, ফার্সি ও আরবি। পারিভাষিক শব্দ কোনগুলো? পারিভাষিক শব্দ হচ্ছে যেগুলোকে আমরা দেখতে পারি ভাবানুবাদমূলক প্রতিশব্দ থাকে, সেগুলো মূলত পারিভাষিক শব্দ। যেমন কয়েকটা পারিভাষিক শব্দ আমরা একটু যদি দেখি, অম্লজানের পারিভাষিক শব্দ হচ্ছে অক্সিজেন। এগুলো সবগুলোই তোমাদের ক্লাস 9-10-এর গ্রামার বই থেকে নেওয়া, বাট যেহেতু অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, সেই জন্য তোমরা লেকচার শিটের পরে শেষে এক নজরে দেখে নিও, যাতে করে পরীক্ষায় আসলে পারো। হাইড্রোজেনের বাংলা যে উদ্যান, জীবনে কোনোদিন ক্লাস 9-10-এর এই বই পড়া ছাড়া আমি জানতামই না। সেম গোজ ফর অক্সিজেন, অক্সিজেনের বাংলা হচ্ছে অম্লজান, হাইড্রোজেনের বাংলা হচ্ছে উদ্যান। আমরা এগুলো পারতপক্ষে ব্যবহার না করার চেষ্টাই করি। নথির পারিভাষিক শব্দ হচ্ছে ফাইল। ঠিক আছে, আমরা ফাইলই বলি, আমরা নথি তো বলি খুব কমই। প্রশিক্ষণটা মোটামুটি একটু বলি, তবে ট্রেনিং বলতেই আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ব্যবস্থাপকের পারিভাষিক শব্দ হচ্ছে ম্যানেজার। এইটাও আমরা অনেক কম মানুষই জানি যে ব্যবস্থাপক হচ্ছে ম্যানেজারের বাংলা, এটা আমরা একটু জেনে নিলাম। বেতার মোটামুটি জানি যে বেতারের ইংরেজি হচ্ছে রেডিও। মহাব্যবস্থাপকের পারিভাষিক শব্দ হচ্ছে জেনারেল ম্যানেজার। তারপর সচিবের পারিভাষিক শব্দ হচ্ছে সেক্রেটারি। স্নাতকের পারিভাষিক শব্দ হচ্ছে গ্র্যাজুয়েট, আর স্নাতকোত্তরের পারিভাষিক শব্দ হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট। সমাপ্তি ফাইনাল, সাময়িকী হচ্ছে পিরিয়ডিক্যাল, সমীকরণ হচ্ছে ইকুয়েশন। তো সব কিছুই তো বুঝলাম, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবগুলোই তো বুঝলাম, একদম শেষ পর্যায়ে চলে এসেছে আজকের ক্লাসের। সেটা হচ্ছে যে আমাদের বাংলা ভাষা অনেক বেশি সমৃদ্ধ এবং অনেক বেশি প্রতিষ্ঠিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা ভাষাভাষী হিসেবে খুবই উদার। এমন না যে অন্য কোনো ভাষার শব্দ আমরা গ্রহণ করি নাই, কিংবা অন্য কোনো ভাষার শব্দ গ্রহণ করার পরে সেটা আমরা ব্যবহার না করার চেষ্টা করেছি, বরঞ্চ ভাষাকে আমরা সবসময় আরও বেশি স্বাচ্ছন্দ্যের সাথে ব্যবহার করার জন্য, যেটা আমাদের বলার জন্য সহজ, যেটা আমরা দৈনন্দিন জীবনে বেশি ব্যবহার করে অভ্যস্ত, সেটাকে আমরা গ্রহণ করেছি, সেটাকে আমরা আমাদের সাহিত্যে, আমাদের দৈনন্দিন লেখায় ব্যবহার করেছি। এ কারণে দেখা গেছে যে বাংলা ভাষায় অন্যান্য অনেক ভাষার শব্দ প্রতিনিয়ত এসেছে এবং আমরা এই শব্দগুলোর আত্মীকরণ করেছি। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে বা অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরে আসলে একটা শব্দকে দেখে কখনো মনেই হয় না যে এটা বাংলা ভাষার শব্দই না, এটা বাইরে থেকে আসা কোনো শব্দ, যদি না ওই ভাষার সাথে আমাদের ব্যক্তিগত কোনো পরিচয় থাকে। তার মানে যখন উদাহরণস্বরূপ বলা যায়, যখন হিন্দি ভাষার কোনো শব্দ আমরা এখন বর্তমানে ব্যবহার করি বাংলা ভাষায়, তখন আমরা কিন্তু অনেক সময় বুঝতেও পারি না যে এটা আসলে হিন্দি ভাষা থেকে আসা শব্দ, বরঞ্চ আমাদের কাছে মনে হয় আমরা যখন সেই হিন্দি ভাষাটা সিরিয়াল, সিনেমা, গান, অন্য কোনো মাধ্যমে যখন আমরা সেই হিন্দি শব্দটা শুনি, আমাদের কাছে বরং মনে হয় যে ওরাই আমাদের
বাংলা থেকে হিন্দি শব্দটা গ্রহণ করেছে। আসলে কিন্তু ঘটনা উল্টা। ঘটনা হচ্ছে যে হিন্দি ভাষা থেকে আমরা শব্দটা গ্রহণ করেছি। তবে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমরা ব্যক্তিগতভাবে এবং জাতিগতভাবে সাংস্কৃতিকভাবে এতটাই উদার যে আমরা সবসময় দেব নেব মিলবো মিলাবো এই যে মূলমন্ত্র, এই মূলমন্ত্র মেনে এগেছি। এই কারণে আমাদের ভাষার সাথে আমাদের ক্ষমতা নিয়ে অনেকের সাথে অনেক সময় দ্বন্দ্ব ছিল, আধিপত্য নিয়ে অনেকের সাথে অনেক সময় দ্বন্দ্ব, সংগ্রাম, সংঘর্ষ হয়েছে। কিন্তু আমরা অন্য কারোর ভাষা গ্রহণ করব না, এই ধরনের যে ঝামেলা, সেই ঝামেলা কিন্তু ঐতিহাসিকভাবে আমাদের সাথে হয় নাই। শুধুমাত্র পাকিস্তানিরা একবার আমাদের এই ভাষাটাকে বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা করছিল, অর্থাৎ তারা বলছিল যে বাংলাকে মাতৃভাষার রাষ্ট্রভাষা স্বীকৃতি দেবে না, তখন আমরা সেটার প্রতিবাদ করেছিলাম। এছাড়া ঐতিহাসিকভাবে আমরা কিন্তু সকল ভাষা থেকেই শব্দ গ্রহণ করেছি, যার কারণে যার ফলাফল স্বরূপ আমরা দেখতে পাচ্ছি দিন শেষে বাংলায় কিন্তু একটা প্রতিষ্ঠিত, সমৃদ্ধ ও বিশাল ভাষায় পরিণত হয়েছে। আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।